আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৩৯, ৪০, ৪১ এবং ৪২তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। হেমলতার এমন প্রশ্নে পূর্ণা চমকে উঠল। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। সেকেন্ড কয়েক পর পূর্ণার উপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকান, জিজ্ঞেস করেন, কিরে, কিছু জিজ্ঞেস করছি না? পূর্ণা বলল, হয়েছে, দুপুরের আজান পড়বে। হেমলতা বলল, এতক্ষণ ঘুমিয়েছি, আরো আগে ডাকতে পারলি না? পূর্ণা বলল, ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। হেমলতা বলল, ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়ছিলি তো? পূর্ণা বলল, পড়েছি। হেমলতা বলল, খেয়েছিস? পূর্ণা বলল, না। হেমলতা বলল, এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে। কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়। হেমলতা খোলা চুল হাতে খোপা করে নেন। এরপর কলপারের দিকে যান। উজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখে। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে বসে মাটি করছে। পূর্ণার দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে আসে। এসে দেখে হেমলতা জায়নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা ডাকলো, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়, চমকানোর কি হলো এখানে? হেমলতা স্বাভাবিক হয়ে বসেন, জায়নামাজ ভাঁজ করেন ধীরস্থিরভাবে। এরপর পূর্ণাকে কাছে এসে বসতে বললেন। পূর্ণা পাশে এসে বসে। হেমলতা ভারী কণ্ঠে বললেন, বাসন্তীর প্রতি তোর এত রাগ কেন, আমাকে বল। পূর্ণা বলল, এখন রাগ নেই। হেমলতা বলল, প্রেমা প্রান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি। পূর্ণা বলল, মাত্র উঠলে ঘুম থেকে, আগে খাও, এরপর কথা বলবো। হেমলতা বলল, আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চাই, পরিবারের একজন সদস্য, ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মের জন্য একজন সঙ্গী হলো। বয়স তো হয়েছে, একা সব সামলানো যায়? আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজনে মিলে তো কাজ করতে পারবো। কয়েকদিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি চলে যাবি, তখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন নয় যে আপার মনে বিষ আছে। আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুন্দর করে আছে এখানে। প্রেমা প্রান্তের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। উনার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজনও নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই যে খারাপ হবে, সৎমা হলেই যে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল। এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে উনার কথার ধরন আমার কাছে ভালো লাগে না। শখে স উচ্চারণ করে, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বাড়িয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স উচ্চারণ শিখাতে পারবি না? পূর্ণা বলল, উনি শিখবেন। হেমলতা বলল, বললে অবশ্য শিখবেন, বলেই দেখ। পূর্ণা বলল, এখনই যাব। হেমলতা বলল, যা। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপাট থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। ২-৩ বার ঢোক গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। বাসন্তী বলল, কি পড়াইবা? পূর্ণা বলল, লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির উপর পূর্ণা বসলো। পূর্ণার সামনে বাসন্তী বসেন উসখুস হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্তাস্ব উচ্চারণ শেখাবো আমি। বাসন্তী বলল, দন্তাস্ব উচ্চারণ তো আমি পারি। পূর্ণা বলল, আপনি দন্তাস্ব না বলে দন্তস্ব বলেন, শুনতে ভালো লাগে না, বলুন দন্তাস্ব। বাসন্তী থতমত খেয়ে যান। চোখ ছোট করে বললেন, দন্তাস্ব। পূর্ণা বলল, হয়নি। আচ্ছা বলুন, সংসার। বাসন্তী বলল, সংসার। সংসার উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন? দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। হাওলাদার বাড়ির পুরুষরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত আছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নেই। আমিনা, লতিফা বাতাস করছে। পদ্মজা, ফরিনা, রিনু খাবার বেড়ে দিচ্ছে।
পদ্মজা আমিরের থালায় মাংস দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকাই, বলল, আম্মার সাথে। আমির বলল, এখন বসো না। পদ্মজা বলল, জেদ ধরবেন না, অনুরোধ। ফিসফিসিয়ে বলল কথাটা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যাই। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। আলমগীর থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করেন আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞেস করলো না। কি অদ্ভুত, বইয়ের প্রতি বিন্দুমাত্র মায়া ভালোবাসা নেই, যা স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করলো। সবাই বিরক্তিতে চোখমুখ কুঁচকে ফেললো। প্রতিটা খাবারের থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে পড়ে। আমিনা হাই হুতাশ করে বিলাপ করছে। আমার ছেলেটার কি হইল? কয়দিন ধরে খালি বমি করতেছে। জিনের আসল লাগলো নাকি? কতবার কইছি যখন তখন ঘর থাইকা বাহির না হইতে। লাবণ্য তথ্য দিল, আপা রাতেও ছটফট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছে না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার ছেলেটার কি হইল? রানী ক্ষীণ স্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, এই ছেড়ি, তোর শরীর খারাপ শেষ হয়েছে কবে? রানী বলল, 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সেই চোখ তুলে উপরে তাকায়। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন, আমার ছেড়ি এমন না। নূরজাহান বলল, হেইডা কবিরা যাইলেও কোন যাইব? এই ছেড়ির জন্য যদি এই বাড়ির কোনো সম্মান নষ্ট হয়, কাইটা গাঙ্গে ভাসাইয়া দিয়াম, মনে রাইখ বউ। রানীর গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। একসময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠল, ও রানী। রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলোপাথারি মেরেছেন। কারো কথা শোনেননি। রেদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে। রানী গর্ভবতী। এই খবর বাইরে বের হলে সব কটাকে খুন করবে। মদন, মগা, লতিফা, রিনু ভয়ে আদমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর বের করে, নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে। সারা গায়ে মারের দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছেন। পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দেন। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাটছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিকই, তবে ভালো তো বাসে। দরজার বাইরে থেকে শুনছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দাভাই, লাবণ্য কই তোমরা? আব্বা মাইরা ফেলাইতাছে, বাঁচাও তোমরা আমারে। লাবণ্য, কই তুই? আম্মা। দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে, ডেকেছে। খলিল হাওলাদার সাড়া দেননি। এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বসে রানীর তলপেটে বেশি আঘাত করেছেন। আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবে 2 হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করছে, আল্লাহর দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার, কিন্তু পারেনি। যখন করাত আনার জন্য প্রস্তুত হয়, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে, শরীরে রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন। ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে। নূরজাহান একবারও নিচে নেমে আসেননি। রানী গর্ভবতী শুনে সে যে উপরে গিয়েছেন তো গিয়েছেন, আর নিচে আসেনি। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এত কঠিন মন। কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে। ফরিনা আমিনাকে বললেন, সেরি বিয়া দিতে কইছিলাম, দিলি না। সেরির কথা শুনছিলি তোরা? এখন তো মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখন বাপের ঘরে থাহে। আমিনা কিছু বলতে পারল না। আসলে মুখ লুকিয়ে কাঁদছে। মসজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞেস করলেন, মেয়েকে জিজ্ঞেস করো এই আকামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথায় ঘোমটা টানা। ফরিনা রানীকে জিজ্ঞেস করলো, বাচ্চার বাপ কেডাই? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে। চোখ বেয়ে জলের ধারা নেমেছে। ফরিনা তেজ নিয়ে বললেন, কিরে সেরি, এখন কথা আহে না কেন? বাচ্চার বাপের নাম কি তা কইবি তো, বিয়া তো দেউন লাগবো। তবুও রানী চুপ। তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন। লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞেস করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে।
লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য সত্যি বল, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও এমন দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে, দুইজনই প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পারে, অনেক বছর হয়ে গেছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বললেন, এই সেরি চুপ কর, এখন মেলাই তো সুস্কারে। কুকাম করার সময় মনে আসিল না আমরা রে কইতে পারিলি না তোর আব্দুল রে পছন্দ, আর আব্দুলই কেমন ধাঁচের মানুষ, প্রস্তাব লইয়া আইতে পারে নাই, তোকে ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে। রানী কাঁদতে কাঁদতে বলল, নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল। ফরিনা পাল্টা বললেন, কয়দিন তর সই নাই, শরীর গরম হইয়া গেছিল বেশি, খারাপ সেরি কোনহানের। আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল রে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করেছে এই কাজ, ও তো এমন না। মজিদ বলল, মুখ দেখে বোঝা যায় না কে কেমন। আমির উত্তরে কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবে মাত্র। রানী আমিরের পা ধরে বসে পড়ে একতি করে বলল, দা ভাই, উনারে কিছু কইরো না, উনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, উনারে মাইরো না। আমির বলল, কি পাগলামি করছিস, পা ছাড় রানী। রানী বলল, দা ভাই দোহাই লাগে। আমির রানীকে দুহাতে তুলে দাঁড় করালো, এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দিব। রানী বলল, সত্যি দা ভাই? আমির বলল, সত্যি। রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজাত ধরে ফেলে। আমিনা ফরিনা এগিয়ে আসেন, এরপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগে সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে, দ্বিতীয়বার ভাবেনি। অন্ধভাবে ভালোবেসেছে। কতদিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তিকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে। এই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতে কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে, মাথা ব্যথা করছে খুব। রক দপদপ করে কাঁপছে, চোখ বন্ধ করে ভাবে, এই অলন্দপুরের পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়। কুলকিনারা পাওয়া যায় না। সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগে ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকের ওম ঝেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্না করে যায়। গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি। আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উকি দিয়ে দেখলো রানী মাটিতে বসে আছে, উদেশ হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো, এরপর জায়গা ত্যাগ করলো। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকলো। ফরিনা বেগম তসবি সহ পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, ওইটা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করলো। ফরিনা এ নিয়ে কথা বাড়ালো না। মৃদুকণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে ডাইকা তুলো গিয়া। সেরিডা আইজো মানুষ হইল না। ভোরের আলো ফুইটে গেছে, হয় এখনো ঘুমাই। পদ্মজা বলল, আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যের ঘরের সামনে আসলো। এবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি, ভেতরে ঢুকলো। পদ্মজার আওয়াজ করে দরজা খোলে, তাও রানীর ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, পদ্মজা বলল, আজ ফলাফল, আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যের অনেক সময় লাগলো। যখন বুঝতে পারলো লাফিয়ে উঠে বসলো। বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজাটা লাফাইতেছে, কি ভয়ানক কথা মনে করাইয়া দিলি। উফ। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফাই না, বুক ধরপর করে। লাবণ্য বলল, হ ওইটাই, আমি ফেল করব। রানী আপার মতো মায়ের খাইব দেখিস। আমার শ্বাসকষ্ট হইতেছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে।
পদ্মজা লাবণ্যের ছটফাটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছু হবে না, দেখিস। বেহুদাই চিন্তা করিস, সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এবার পদ্মজা হেসে ফেলল। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা 2 পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝে একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষকে হারানোর কষ্ট এতটা যন্ত্রণা দেয় কেন পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমার এ বুদ্ধিমতী কয়, তুমি একটা বুদ্ধি দেও না? এ কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমারে দেখা দিবা শান্তির পথ। মানুষ কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে। পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো, নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো, একদিন ঠিক শান্তি খুঁজে পাবা। রানী বলল, আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব? পদ্মজা বলল, আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মুছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়। আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে? পদ্মজা বলল, ব্যভিচার করছো আপা, বিয়ের আগে এভাবে? আপা, এসব ভেবো না, আর যা হওয়ার হয়েছে। রানী বলল, দুনিয়াতে আর চাওনের বা পাওনের কিছু নাই আমার। পদ্মজা বলল, আখিরাতের জন্য সম্পদ জমাও এবার। রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা মাথায় সোজা সিঁথি করে সবসময়, এক অংশ সিঁথি দেখা যায়, বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা। মেয়েটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এত পবিত্র দেখতে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পদ্মজা বলল, আখিরাতের সম্পদ ইবাদত, খাঁটি ইবাদত। রানী বলল, তুমি খুব ভালো পদ্মজা। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা অপ্রস্তুত হয়ে হাসলো, বলল, এখন নামাজ আদায় করতে পারবে? তাহলে পড়ে নাও। রানী বলল, ওই দিনটার পর আর গোসল করি নাই। পদ্মজা বলল, আজ করবে কিন্তু? রানী বলল, করব। পদ্মজা বলল, ঠিক আছে, আমি আসি। পদ্মজা বেরিয়ে আসে। দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে। পদ্মজা থমকে দাঁড়ায়, পেছনে ফিরে একবার রানীকে দেখে। রানী হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে। পদ্মজা মনে মনে প্রার্থনা করে, আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে, শান্তির পথে ফিরিয়ে আসার রহমত দাও। বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমির সেই সকাল 10টায় বের হয়েছে। এখন বাজে দুপুর 3টা। লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে। পদ্মজা ঝিম মেরে বসে আছে। হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য। পদ্মজার একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে, আরেকবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে আসতে পারে। সে এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের তালু চুলকাচ্ছে। এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে, কতদিন হলো দেখা হয় না। প্রথম মায়ের জন্য প্রায় কাঁদতো সে। এখন অবশ্য মানিয়ে নিয়েছে। আসরের আজান পড়েছে, এখনো ফিরেনি আমির। পদ্মজা নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর যা দেখলো, খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। আমিরের সাথে হেমলতা, পূর্ণা এসেছে। দুজনের পরনে কালো বোরখা। 3 জন আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে। মাথার উপর করা রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর প্রতীক তৃষ্ণার্ত হয়ে পানি দেখলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার। ইচ্ছে হচ্ছে 2 তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে, কিন্তু তা তো সম্ভব নয়। পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় উল্টো পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিল, তবুও দৌড় থামল না। সদর ঘরের সবাইকে তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায়। হেমলতা কিছু বুঝে ওঠার আগেই তার নয়নের মণি ঝাঁপিয়ে পড়ে বুকে। পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয়। পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফোপাতে থাকলো। পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁদো কাঁদা হয়ে পড়ল। এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের, এভাবে পর করে দিলে আম্মা। আর পূর্ণা, তুই তো আসতে পারতি, বোনকে মনে পড়ে না? শাড়ির আঁচল টেনে পদ্মজার মাথার চুল ঢেকে দিল হেমলতা। এরপর বললেন, মেয়ের শ্বশুরবাড়ি আসা কি এতই সোজা? পদ্মজা বলল, তাহলে শ্বশুরবাড়ি পাঠানোর কি দরকার, যদি মা বাবা সহজে না আসতে পারে? পূর্ণা বলল, আপা, আমার তোকে খুব মনে পড়ে। পূর্ণা বাচ্চাদের মতো কাঁদছে। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, আমারও খুব মনে পড়ে রে। হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বলল, 750 মার্ক পেয়েছিস, স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন। এই কিছুতে আর কাঁদিস না। পদ্মজার চোখ ভর্তি জল, গলা ঠোঁট চোখের জলে ভেজা। এমতো অবস্থায় হাসলো। তাকে মায়াবী ভোরের শিশিরের মতো দেখায়। হেমলতা অন্দরমহলের সদর দরজার দিকে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে। তিনি পদ্মজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন। ফরিনা বেগমের মুখ দেখে পদ্মজার ভয় হচ্ছে। উনার মুখ আগে আগে ছুটে, আম্মাকে কিছু বলবে না তো? হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন, আমির ধরে নিয়ে আসলো।
মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন, এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ আসবেন আগে জানলে গরু জবাই করে রাখতাম। হেমলতা হাসলেন, বললেন, বলেছেন এই অনেক। মজিদ বলল, বললেই হবে না, করতে হবে। কয়দিন কিন্তু থেকে যাবেন? হেমলতা বলল, এটা বলবেন না, আজকেই ফিরতে হবে আমায়, কিছুক্ষণ থেকেই চলে যাব। মজিদ বলল, এই প্রথমবার আসলেন আর কিছুক্ষণ থেকেই চলে যাবেন? হেমলতা বলল, আবার আসবো, অনেকদিন থেকে যাব। মজিদ বলল, আজকের রাতটা থেকে যান। পদ্মজা অনুরোধ করে বলল, আম্মা আজ থেকে যাও আমার সাথে। হেমলতা হাসলেন, ফরিনা কিছু বলছেন না, ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন। তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান, কেমন ধারালো চোখের দৃষ্টি, যেন একবার তাকে ভেতরে সব দেখে ফেলতে পারে। আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোনো দেশের রাজরানী। তার উপর আমির দরদ দেখিয়ে শাশুড়িকে নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছেন। হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন। হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন, আপা কথা বলছেন না যে? আমার উপস্থিতি বিরক্ত করছে খুব? হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তিতে পড়ে যায়। ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন, তারপর বললেন, কি বলছেন আপা? বিরক্ত হইতাম ক্যারে, এই প্রথম আইসেন, খুশি হইছি। হেমলতা বলল, তাই বলুন। ফরিনা বলল, দরজায় দাঁড়াইয়া গপ্প আর কতক্ষণ হইব, ঘরে আহেন। ফরিনা দ্রুত সটকে পড়েন। সদর ঘরে আগে আগে হেঁটে আসেন, হাঁপাতে থাকেন, বিড়বিড় করেন, এই মহিলা এত চালাক, সত্যি সত্যি সব বুঝা ফেলে। হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচলে মুখ চেপে সেকেন্ড দুয়েক হাসলো। হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও হাসলো। সবাই সদর ঘরে এসে বসে। লাবণ্য ও পদ্মজার ফলাফল দেওয়ার উপলক্ষে শিরিন শাহানাকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা এখন হাওলাদার বাড়িতে এসেছে। দুই বোনে মিলে হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল। লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে। আমির এখনো লাবণ্যের ফলাফল কাউকে বলেনি। সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকলো, লাবণ্য, এই লাবণ্য, শুনছিস? এদিকে আয়, আজ তোর খবর আছে। আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধুকপুকানি থেমে যায়। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা, নিশ্চিত ফেল করেছে। লাবণ্য চিত হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে। আমির আবার ডাকলো, বেরিয়ে আয় বলছি, নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো, তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে। লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে গায়ের ওড়না ঠিক করে দরজা খোলে। সদর ঘরে ঢুকতে ঢুকতে নামাজের সব সূরা পড়তে থাকে। আমির চেয়ার ছেড়ে দাঁড়াতেই লাবণ্য কেঁপে ওঠে, কাঁদো কাঁদো হয়ে বলল, আগামী বছর ম্যাট্রিক পাশ করাম কসম। আমির বলল, এই বছরই তো পাশ করেছিস, তাহলে আগামী বছর আবার ম্যাট্রিক দিবি কেন? লাবণ্য চকিতে তাকালো, তার মুখটা হা হয়ে যায়। লাবণ্যের মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো। লাবণ্য খুশিতে কেঁদে দিল। আমির লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, আরেকটুর জন্য ফেল করিসনি। লাবণ্য হাসতে হাসতে কাঁদছে। লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে। তখন সদর ঘরে প্রবেশ করে রেদওয়ান হাওলাদার। হেমলতা রেদওয়ানের দিকে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান। হেমলতার চোখে চোখ পড়তে রেদওয়ান বিব্রত হয়ে ওঠে, চোখ সরিয়ে নেন। একটু পর আর চোখে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টি মিলে তাকিয়ে আছেন। রেদওয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায়। এ যেন সাপুরে ও সাপের খেলা। রাতের খাবার শেষ হয়েছে সবে মাত্র, ইশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা, পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত, আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পরপর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবে এত জোরে হাসার জন্য, এরপর কি ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বলল, আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমির নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বলল, ঢাকায়? আমির বলল, জি, পদ্মজাকে নিয়ে যাব, সাথে লাবণ্যও যাবে। দুইজনকে কলেজে ভর্তি করে দিব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়ালো। আবদার করে বলল, দা ভাই, তুমি কইছিলা আমি পাশ করলে আমার দেশের বাইরে পড়তে পাঠাইবা। ফরিনা রেগে বললেন, সেরি মানুষ বাইরে যাইতে কেন? কলিজাটা বড় হইয়া গেছে। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখলো, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? লাবণ্য বলল, হ। লাবণ্যের মাথায় গাঁটটা মেরে আমির এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদি হয়ে বলল, পদ্মজা শিখিয়ে দিবে, এটা কোনো ব্যাপার না দা ভাই। আমির বলল, আপাতত ঢাকা চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। ফরিনা বলল, তুই পাগল হইয়া গেছস বাবু, এই শরীরে একা বাইরে পাঠাইয়া দিবি? আমির বলল, জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা, একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকেন। মজিদ কথা বলছেন না, মানে তিনি আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতেও তার কোনো দাম নেই, কেউ কথা শোনে না, নিজের মতোই বকবক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে? 2-3 দিন পর হবে না?
আমির নম্রভাবে বলল, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকা গিয়েছি। এর মধ্যেই প্রথম 3 মাসের উপর গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাই সামনে ছিল, এখন তো ভাইও চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না। হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? আমির বলল, জি, আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছি, পদ্মজাও জানে, কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাব। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কাল চলে যাব বলেই আজ আপনাকে নিয়ে এসেছি। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়। হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল তোমার। আমির বলল, আমি তো ভেবেছি জানে, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা, রেদওয়ান ভাইয়া, চাচা আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গুডাউনে রাখা হয়, আমাদের অফিসও আছে। গুডাউন আর অফিসের সব কাজ আমাকেই সামলাতে হয়, বলতে পারেন আমারই সব। হেমলতা বললেন, অনেক বড় ব্যাপার। তিনি জানতেন না আমিরা তো বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয়, এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন, কলেজে থাকাকালীন জেনেছেন। পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে। পদ্মজা বলল, কথা বলছিস না কেন? পূর্ণা বলল, কাল চলে যাবে আপা। পদ্মজা বলল, তাই তো কথা হচ্ছে। পূর্ণা বলল, আমার খুব মনে পড়ে তোমাকে। পদ্মজা বলল, কাঁদছিস কেন? আসবো তো আমি। পূর্ণা বলল, সে তো অনেক অনেক মাস পর। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে। বিকেল থেকে রেদওয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়ে গেছে, খায় না? পূর্ণা বলল, না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায়, তবুও খায় না। পদ্মজা বলল, জোর করে খাওয়াতে পারিস না? পূর্ণা বলল, ধমক মারে, শোনে না কথা। পদ্মজা বলল, আম্মা ঘাটতেরা। পূর্ণা বলল, ঠিক বলেছ। পদ্মজা বলল, উনি কেমন, ঝগড়া করে আম্মার সাথে? পূর্ণা বলল, উনি ডাকে। পদ্মজা বলল, আব্বার প্রথম বউ। পূর্ণা বলল, তুমি তো দেখতেও যাওনি। পদ্মজা বলল, শ্বশুর বাড়ি থেকে চাইলেও যাওয়া যায় না। বল না, কেমন আদর করে তোদের? পূর্ণা বলল, ভালো, খুব সহজ সরল, আমাকে খুব মানে। প্রেমাপ্রান্তকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। আগে সাপুরিদের বউদের মতো সাজত, আমার পছন্দ না বলে এখন আর সাজে না। পদ্মজা বলল, তুই নাকি খারাপ ব্যবহার করিস? পূর্ণা বলল, এখন করি না, তুমি কাকে দিয়া তো খোঁজ রাখো। পদ্মজা বলল, সে তোর জানতে হবে না, তাহলে উনি ভালোই তো। পূর্ণা বলল, হ্যাঁ। পদ্মজা বলল, মিলেমিশে থাকিস তাহলে। পূর্ণা বলল, ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার। পদ্মজা বলল, বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে আমার নেই। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। পদ্মজা বলল, হ, ঘুমাবি, আমার খেয়াল রাখবি। আমাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ ভাবে, তুই কথা বলবি, সময় দিবি। পূর্ণা বলল, আমি তোমার মতো সব সামলাতে পারি না। পদ্মজা বলল, চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইকে পাঠাবো, আব্বার প্রেমা প্রান্তকে নিয়ে আসতে, সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, খুব কান্না পাচ্ছে। কত দূরে চলে যাবে তার আপা? পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, খুব দ্রুত আসবো। পদ্মজা মাঝে শুয়েছে, তার দুই পাশে হেমলতা আর পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে, আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে। হেমলতা নীরবতা ভেঙে পদ্মজাকে বলল, পদ্ম, শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারু না, সবাই একা। সবসময় নিজের উপর বিশ্বাস রাখবি, নিজের উপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি, কখনো কারো উপর নির্ভরশীল হবি না। যদি তুই কারো উপর ভালো থাকার দায়িত্ব দিয়ে দিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়, নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটা কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না, মৃত্যুতে ঢলে পড়ে। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল থেকে জন্ম দেওয়া, বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু। পদ্মজা চাপা স্বরে বলল, কি সেটা? হেমলতা বলল, জানি না। পদ্মজা বলল, তুমি এত কি ভাবো আম্মা? মুখটা একরকম ফ্যাকাশে হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে, আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ। হেমলতা হাসলেন, সাদা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, পরের বার যখন আসবি একদম অন্যরকম দেখবি। পদ্মজা হাসলো। পূর্ণা বলল, আমাকেও জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে, আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরে। তারপর বলেন, এবার চুপচাপ ঘুম হবে, কোনো কথা না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ খুলে কান খাড়া করে শোনেন কেউ হাঁটছে।
কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন, সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন। পায়ের শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরে একটা পুরুষের অবয়ব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, রেদোয়ান। রেদোয়ান কেঁপে উঠে পিছনে ফিরল, চোখ দুটি বড় হয়ে যায়। সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করেন, এত রাতে এখানে কি করছো? রেদোয়ান বলল, জি হাঁটছিলাম। হেমলতা বলল, এত রাতে? রেদোয়ান বলল, প্রায় হাঁটি, জিজ্ঞেস করতে পারেন অন্যদের। হেমলতা রেদোয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করে নিয়ে বলল, কোনোভাবে আমাকে খুন করতে এসেছো কি? রেদোয়ান থতমত খেয়ে গেল, বলল, না না, আপনাকে কেন খুন করতে যাব? হেমলতা বলল, প্রমাণ সরাতে। রেদোয়ান হঠাৎ অন্যরকম স্বরে বলল, সে তো আমি একজন প্রমাণ, সচক্ষে দেখা জলজ্যান্ত প্রমাণ। আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন, যেহেতু দুজনই একই পথের। কাউকে কারুর খুন করার প্রয়োজন নেই, আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকান, পরপরই চোখ শীতল করে নিয়ে বললেন, শুভরাত্রি। রেদোয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে, হাত নাড়াতে কষ্ট হয়। ভর দিয়ে ওঠা আরো কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ।